স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তন্ময় কুমার রায়। আমরা সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দাঁড়িয়ে আছি। ডাক্তার জাস্ট টাইমে আসে না বিধায় লাইন এত দীর্ঘস্থায়ী হচ্ছে আর এত ভোগান্তি বাড়ছে। বাবুটারে যে দেখবে একটু ঠান্ডা আছে, ওই যে ইরিয়া যে দেখে সেই সময় তাদের কাছে থাকে না, তাও আমরা আসি। কি করবো, গরিব মানুষ। আজকে একটু লেট হয়ে গেছে, আমি অন টাইমেই ঢুকি। অবশ্য পেশেন্টের চাপ কম। আমার নলেজে আছে এখন পর্যন্ত আমার ডাক্তাররা টাইমলি আসেন, টাইমলি যান। আমার চোখে কেউ ফাঁকি দিতে পারছেন না। ডাক্তাররা বলছেন আমরা অতিরিক্ত লোডেড, আমরা সময় দিতে পারি না। রোগীর বক্তব্য হচ্ছে ডাক্তার তো কথাই শোনে না। তন্ময়, সরকারি হাসপাতালের বহির্বিভাগের সেবা ক্রমশই নিম্নমুখী হচ্ছে এবং ডাক্তারদের ঠিক সময় না আসার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষেরা। এক্ষেত্রে তারা সাধারণ যেসব সেবা রয়েছে সেগুলো থেকেও বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে সম্পদ চালুর প্রায় 2 বছর পরও এখনও সে পুরোপুরি সেবা দিতে ব্যর্থ হচ্ছে সুপার স্পেশালাইজড যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো। তারা যেটি বলছেন যে নতুন করে আইন প্রয়োগ করার এবং তৈরি করার কথা বলছেন তারা। আমাদের যে ভাইস চ্যান্সেলর যাদেরকে নিয়োগ দিয়ে গিয়েছেন এবং নিয়োগ কাগজপত্র কমপ্লিট করে আমার কাছে জমা দিচ্ছেন, তাদেরকে যদি আমি এখানে যোগদান করাই তাহলে এইটাকে বৈধতা দেওয়া কঠিন হবে। প্রথম থেকেই এইটাকে যে জাতীয় স্বার্থে এবং জাতীয় উন্নয়নের কল্পে যে এটাকে ইউজ করা হবে সেরকম চিন্তা করে কেউই কাজ করে নাই। হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে প্রতিবেদন থাকবে সান্ধ্যবাজারে। আমাদের যে ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি সেটিকে সামনে রেখে আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন কোটার যৌক্তিক সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোনো আইন না পাস হচ্ছে। কোটা বিষয় কি রেশিওতে হবে, যদি সংস্কার হয় বা না হয় বা যদি হয় যাই হোক, এই এখতিয়ার নির্বাহী বিভাগের, এটি আদালতের নয়। কিন্তু এখন যে আন্দোলনের নামে যে রাস্তা অবরোধ করে জনভোগান্তি, এটা একেবারে অযৌক্তিক। তন্ময়, কাল সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি তারা এই কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবরও স্মারকলিপি দিবে বলে জানিয়েছে। একই সঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া শেষ না হলে নির্বাহী বিভাগের কিছুই করার নেই। অর্থাৎ এই যে আন্দোলনটি চলছে এটির যৌক্তিকতা নেই বলেও তিনি জানিয়েছেন। এবং এ নিয়ে আমরা সান্ধ্যবাজারে আপনাদের জানাবো বিস্তারিত। তবে শুরুতেই জানাতে চাই হাসপাতালের চিকিৎসা সেবার খবর। সম্ভব, আমরা কিছুক্ষণ আগে হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে কথা বলছিলাম। দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ হাসপাতালগুলোর বহির্বিভাগে চিকিৎসা সেবা নিয়ে থাকেন এবং বহির্বিভাগগুলোতে যে বাস্তব চিত্রটা যেটি দেখা যায় যে হাসপাতালে ডাক্তাররা সময় মতো আসছেন না, ফলে রোগীরা যেই কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা সেই কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা তারা পাচ্ছেন না। এবং যখন আসলে ডাক্তাররা আসছেন তখন রোগীর চাপ এতটা বেড়ে যাচ্ছে যে যেই রোগীকে আসলে যতটুকু সময় দেওয়া প্রয়োজন ডাক্তাররাও সেরকম সময় দিতে পারছেন। এর ফলে কিন্তু রোগীরাও তাদের যেই কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা সেটি থেকে অনেকটা বঞ্চিত হচ্ছেন বলা চলে এবং আন্তরিকতা কমে যাচ্ছে বলা হয়। এবং এমন পরিস্থিতিতে তন্ময়, স্বাস্থ্য অধিদপ্তর বলছে এই যে অনুপস্থিতি এবং জনবল ঘাটতি সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে দেশে রেফারেল পদ্ধতি না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে একজন রোগী যেই রোগে আক্রান্ত তিনি কিন্তু ভুল বা অন্য রোগের যে বিশেষজ্ঞ আছেন তার কাছে চলে যাচ্ছেন। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে যেটি তৈরি করেছেন সহকর্মী বায়াজিৎ সাদ। আমরা দেখে আসবো সেটি। সকাল 9:45। এটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বহির্বিভাগ। সকাল 8টা থেকে এই কক্ষে ডাক্তার থাকার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি। ফলে রোগীদের অপেক্ষার যেই দীর্ঘ সারি সেটি এখন ভোগান্তিতে পরিণত হয়েছে। এ দীর্ঘ সারি রোগীদের বহির্বিভাগে টিকিট সংগ্রহ করে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষা। কখন আসবেন ডাক্তার, কখন মন খুলে বলবেন তার রোগের কথা। প্রহর গুনতে গুনতে পেরোলো ঘন্টা। রোগীর সারিও ধীরে ধীরে হচ্ছে আরও লম্বা। চিকিৎসক তখনও প্রবেশ করেননি। এ চিত্র একদিনের নয়, এভাবে প্রতিদিনই অপেক্ষা করতে হয় সেবা নিতে আসা মানুষদের।
অসুস্থতা সারাতে এসে এমন অবস্থায় কেউ কেউ যেন আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার আসার কথা তো 8টায়, আমরা সকাল 6টা থেকে 8টা পর্যন্ত দাঁড়িয়ে আছি। ডাক্তার জাস্ট টাইমে আসে না বিধে লাইনে তো দীর্ঘস্থায়ী হচ্ছে, আর এত ভোগান্তি বাড়ছে। ভালো মানুষও তো অসুস্থ হয়ে যাবে এই দাঁড়িয়ে থাকতে থাকতে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে গরমের ভিতরে। এখন আমাদের বলতেছে যে আপনারা দাঁড়ান, আপনাদের এন্ট্রি করা হবে, তারপরে ডাক্তার আসলে আপনারা ডাক্তার দেখাইতে পারবেন। ডাক্তার এখনো আসেনি, লাইনও বাড়তেছে, এখন আমাদের ভোগান্তিও বাড়তেছে আর কি। কর্তৃপক্ষ যদি এই বিষয়টা দেখতো তাহলে আমাদের সাধারণ জনগণের ভোগান্তিটা আরও কমতো আমার মনে হচ্ছে। শুধু মেডিসিন নয়, এই চিত্র অন্য বিভাগেও। দেরি করার পেছনে যুক্তি দেখালেন চিকিৎসকরা। আজকে একটু লেট হয়ে গেছে, আমি অন টাইমেই ঢুকি। অবশ্য পেশেন্টের চাপ কম, দেখে নিতে পারবো এর মধ্যে। আমাদের হচ্ছে প্লেসমেন্ট থাকে, সেই অনুযায়ী হচ্ছে ইনডোরে দেখি, তারপরে হচ্ছে আসতে হয় আর কি, সেই জন্য আর কি ইয়ে হয়েছে। আমার নলেজে আছে এখন পর্যন্ত আমার ডাক্তাররা টাইমলি আসেন, টাইমলি যান। আমার চোখে কেউ ফাঁকি দিতে পারছেন না। 9:45 মিনিটেও অনেক জায়গায় দেখেছি সেখানে ডক্টর আসেননি। আপনি কথা বলা কিন্তু এত কথা কিন্তু বলার কথা ছিল না, বুঝে শেষ করে দিন। প্রথমে চিকিৎসকদের দেরি করে আসার বিষয়টি এড়িয়ে গেলেও পরে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হাসপাতাল পরিচালক। যদি কারোর বিরুদ্ধে কেউ যদি এরকম করে থাকে আমরা তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিই। সেবা নিতে আসা রোগীরা বলছেন, চিকিৎসকের রুমে ঢোকার সুযোগ পেলেও 2-1 মিনিটের মধ্যে হাতে ধরিয়ে দেওয়া হয় ব্যবস্থাপত্র। রোগীর চাপে চিকিৎসকদের আন্তরিকতার জায়গা কম থাকে বলেও মনে করেন রোগীরা। বেশিরভাগ ডাক্তার কিন্তু পুরো শুনে না, রোগী কিছু শুনেই ওষুধ লিখে দিয়ে চলে যায়। আমরা যে যাইয়া বসবো, সেই বসারও সময় নাই। কোনো মতে ওই যে বাবুটারে যে দেখবে, একটু ঠান্ডা আছে, ওই যে ইরিয়া যে দেখে, সেই সময়ও তাদের কাছে থাকে না, তাও আমরা আসি। কি করবো, গরিব মানুষ। রোগীর তুলনায় ডাক্তাররা সেভাবে তাদেরকে টেক কেয়ার করতে পারতেছে না। যেখানে রুমের মধ্যে ডাক্তার থাকার কথা 3 জন বা 2 জন, দেখা গেছে 1 জন আছে, তাহলে এটা একটা চাপ বেড়ে যাচ্ছে। এদিকে প্রাথমিক পরামর্শের জন্য রোগী কোথায় যাবেন, কোন চিকিৎসকের তত্ত্বাবধানে সেবা নেবেন, কতটুকু অসুস্থ হলে কোন পর্যায়ের হাসপাতাল কিংবা বিশেষজ্ঞের কাছে যাবেন, নেই এ সংক্রান্ত কোনো গাইডলাইন। এতে বেশিরভাগ সময়ই রোগী ভুল করে অন্য রোগের বিশেষজ্ঞের কাছে চলে যান। এ অবস্থা নিরসনে চিকিৎসা ক্ষেত্রে স্ট্রাকচারাল রেফারেল পদ্ধতি চালুর উপর গুরুত্ব দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। কোন একটা জরুরি রোগী যদি জরুরি বিভাগে না গিয়ে আপনার বহির্বিভাগে চলে আসে, তো স্বাভাবিক তার চিকিৎসা পেতে তার কিন্তু দেরি হবে। আমি চাইলেই যদি সব জায়গায় চলে যায়, তাহলে এক জায়গাতে আপনার গ্যাঞ্জাম হবে। কিন্তু এটাকে যদি আমি ভাগ করে দিই যে এই এরিয়া ওই এরিয়া যাবে, ওখান থেকে রেফারেল করলে সে আরেক এরিয়াতে মুভ করতে পারবে, তখন দেখা যাবে যে আপনার ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এই রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আমি মনে করি যে অনুপাতে ডক্টর দরকার, সে অনুপাতে ডক্টরের সংখ্যা তো কম, সেজন্য আমাদের উপর অনেক প্রেশার পড়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে পেশেন্টদেরকে হেল্প করতে। রোগীর চাপ যেমন বেশি রয়েছে, তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে। সমন্বয়ের জন্য অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিভাগের ইনডোর আউটডোরের চিকিৎসকের মাধ্যমে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে হাসপাতালে। আমাদের যেটা এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে, আমাদের এটা সর্বোচ্চ ইউটিলাইজেশন হচ্ছে। যতগুলো ডিপার্টমেন্ট এখানে আমার চালু আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের অন্তর্বিভাগ রয়েছে, বহির্বিভাগ রয়েছে। সুতরাং এই ডাক্তার কিন্তু 2 জায়গায় এনরোল করতেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সময়মতো হাসপাতালে আসা নিয়ে কখনো কখনো চিকিৎসকদের গাফিলতি থাকে। এক্ষেত্রে জনবল একটি বড় সমস্যা। তবে বড় একটি অংশ ঠিক সময় আসে আর দেরিতে যায়। প্রত্যেক চিকিৎসকের কর্মচারীকে তার সক্ষমতার 4 গুণ 3 গুণ কাজ করতে হচ্ছে। এখানে আমাদের সেবার ঘাটতি হয়ে যাচ্ছে এবং রুগীদের কিছুটা ভোগান্তি অবশ্যই হচ্ছে। একটা রুগীর যে প্রাপ্য যতটুকু সময় তার পাওয়ার কথা চিকিৎসার জন্য, সেটা আমরা দিতে পারছি না। আমাদের মনিটরিং ব্যবস্থা চালু আছে, আমাদের মন্ত্রী মহোদয় নিজে সশরীরে ভিজিট করছেন। তা আশা করি যে এই যে আমাদের দুর্বলতা বা ঘাটতির জায়গাটা, যে অনুপস্থিতি, এটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং জনবলের ঘাটতি অবশ্যই আছে, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবস্থাপনার ত্রুটি সমাধানে দেশের রেফারেল পদ্ধতি চালু করতে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের নির্ধারিত সময়ে বহির্বিভাগে বসতে হবে। তবে বিকেলের আউটডোর চালু হলে চাপ অনেকটাই কমে যাবে। ডাক্তাররা বলছেন আমরা অতিরিক্ত লোডেড, আমরা সময় দিতে পারি না। রুগীর বক্তব্য হচ্ছে ডাক্তার তো কথাই শোনে না, কথা বলারই তো সময় পাওয়া যায় না। তার কারণ হচ্ছে 8টা 2:30 টাইমটাকে আমরা মূলত নিয়ে গেছি 11টা থেকে 1:30টায়। ডাক্তারকে শুধু প্রেসক্রিপশন লিখলে দায়িত্ব শেষ হচ্ছে না, তাকে কিন্তু বুঝিয়ে বলতে হবে অসুখ কী করে খাবেন। ফলে আপনি যে কোনো স্ট্যান্ডার্ডেই দেখবেন 5 মিনিটের নিচে হওয়া মানে উনি কম্প্রোমাইজ করছেন। রেফার রুগী ছাড়া দেখবে না। 2 নম্বর করতে হচ্ছে যতগুলো ডাক্তারই আছে তারা সময় মতো ডিউটিটা করবে।
দিনে দিনে রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত জনবল কখনোই পায়নি সরকারি হাসপাতালের বহির্বিভাগ। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন দূর দূরান্ত থেকে আগত রোগীরা। তবে জনবল সংকটের কথা হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করলেও জনবল বাড়াতে স্বাস্থ্য বিভাগের দেখা যায়নি কোনো ভূমিকা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। তন্ময়, প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক সেবা দেওয়ার জন্য অনেক বেশি অর্থ খরচ করে তৈরি করা হয়েছে সুপার স্পেশালাইজড হসপিটাল। তবে দেখা যাচ্ছে যে 2 বছরের কাছাকাছি সময় পার হয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ সেবা দেয়া শুরু হয়নি। পাশাপাশি বলা চলে যে মৌলিক কিছু পরীক্ষায় এসব অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হলেও পরিপূর্ণ সেবা থেকে এখনও বঞ্চিত যারা রোগী আছেন তারা। এবং হাসপাতালটি পুরোদমে পরিচালনা করতে আলাদা আইন তৈরির কথা বলেছেন বা দরকার সেটি জানিয়েছেন হাসপাতালটির উপাচার্য। এবং একই সঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা যেটি বলছেন যে শুরুতে আসলে হাসপাতালটি সবার জন্য চিকিৎসা সেবা সহজলভ্য হবে এমন কথা বলা হলেও এখন আসলে ব্যবসায়িক চিন্তাকে বেশি মনে হয় প্রাধান্য দেওয়া হচ্ছে। সহকর্মী দেলোয়ার দোলনের প্রতিবেদনে দেখব বাকিটা। চিকিৎসায় বিদেশমুখিতা কমানো সহ প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক সেবা নিশ্চিতে তৈরি করা হয় দেশে সরকারিভাবে প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল। উদ্বোধনের 1 বছর 9 মাস পার হলেও হাসপাতালটিতে এখনও পূর্ণাঙ্গ সেবা চালু করা যায়নি। আধুনিক চিকিৎসা নিশ্চিতে হাসপাতালটির জন্য 283 কোটি টাকার অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি অলস পড়ে আছে। মৌলিক পরীক্ষায় হাতে গোনা কয়েকটি যন্ত্র ব্যবহার হলেও আদতে স্বল্প মূল্যের সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। অন্যদিকে দীর্ঘদিন এসব চিকিৎসা যন্ত্র পড়ে থাকায় ব্যবহারের আগেই নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রায়শই গণমাধ্যমের শিরোনাম হওয়া এ হাসপাতালটির অব্যবস্থাপনা, জনবল নিয়োগে অনিয়মকে দায়ী করা হচ্ছে। অন্যদিকে চাহিদার 86% কম জনবল দিয়ে চলছে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে গড়ে ওঠা হাসপাতালটি। নিয়োগ জটিলতা নিরসনসহ আইন পরিবর্তন না করলে পূর্ণাঙ্গ সেবা চালু সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। ওইটা ইউজিসির আন্ডারে গেলে আরেকটা বিএসএমওর আরেকটা শাখা হবে, এইটুকুই হবে। তো এটা করতে গেলে বঙ্গবন্ধুর যে এক্সিস্টিং যেটা অ্যাক্ট আছে এই আইনের অধীনে সেটাকে সংযোজন করতে হবে। এই জিনিসটাকে যে বঙ্গবন্ধুর কর্তৃপক্ষ সুপার স্পেশালাইজড হাসপাতালের মতো এক বা একাধিক হাসপাতাল বাণিজ্যিক ভিত্তিক পরিচালনা করতে পারবে এবং এখানে কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, চিফ কনসালটেন্ট এদেরকে কন্ট্রাকচুয়াল নিয়োগ দিতে পারবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএসএমএমইউর তথ্য মতে অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি কেনা বাবদ খরচ হয়েছে 1,500 কোটি টাকা। এর মধ্যে 403 ধরনের 6,612টি চিকিৎসা যন্ত্র কিনতে খরচ হয়েছে প্রায় 283 কোটি টাকা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিচালনার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারী প্রয়োজন অন্তত 2,700 জন। এখন আছে মাত্র 384 জন। সবশেষ নিয়োগে প্রশ্নপত্র ফাঁস ও বিতর্কের কারণে জটিলতা তৈরি হয়েছে। এ পর্যন্ত 5 দফায় 160 চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে যুক্ত রয়েছেন মাত্র 32 জন। এতে ক্ষুব্ধ হয়ে প্রশিক্ষণই বন্ধ করে দিয়েছে কোরিয়া। এসব যন্ত্রপাতি 2022 সালের আগস্ট ও ডিসেম্বরে 2 ধাপে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দক্ষিণ কোরিয়ার বেসরকারি একটি প্রতিষ্ঠান। এসব যন্ত্রের সর্বোচ্চ মেয়াদ রয়েছে 3 বছর, ফলে ব্যবহারের আগেই শেষ মেয়াদের 2 বছর। 100 শয্যার আইসিইউ সেবা রয়েছে হাসপাতালটিতে। এছাড়া 100 শয্যার জরুরি ইউনিট, 6টি ভিভিআইপি, 22টি ভিআইপি ও 25টি ডিলাক্স ক্যাবিন রয়েছে, যেগুলোর কোনোটি ব্যবহার হচ্ছে না। হাসপাতালটি উদ্বোধনের সময় কিছু অস্ত্রোপচার হলেও এখন তাও বন্ধ। হাসপাতালটি পুরোদমে সেবা চালু করতে না পারার কারণ হিসেবে জনবল সংকটকেই দায়ী করছেন উপাচার্য। আগের যে আমাদের যে ভাইস চ্যান্সেলর যাদেরকে নিয়োগ দিয়ে গিয়েছেন এবং নিয়োগ কাগজপত্র কমপ্লিট করে আমার কাছে জমা দিচ্ছেন,
তাদেরকে যদি আমি এখানে যোগদান করাই তাহলে এইটাকে বৈধতা দেওয়া কঠিন হবে। বিশেষজ্ঞরা বলছেন বিদেশমুখিতা কমানো এবং দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য তৈরি হলেও ব্যবসায়িক চিন্তাকেই প্রাধান্য দিচ্ছে হাসপাতালটির কর্তৃপক্ষ, যাতে উচ্চ খরচের বেসরকারি হাসপাতালের সঙ্গে বিশেষায়িত এই হাসপাতালের কোনো পার্থক্যই থাকছে না। প্রথম থেকেই এইটাকে যে জাতীয় স্বার্থে এবং জাতীয় উন্নয়নের কল্পে যে এটাকে ইউজ করা হবে সেরকম চিন্তা করে কেউই কাজ করে নাই। ন্যূনতম কিছু ফি দিতেও হয়, মানে তা সরকার যদি নেয়ও সেটার জন্য তো আইন তো অলরেডি আছে, যে আপনি যেমন নাকি আমাদের এখন ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতে মেডিকেল কলেজগুলোতে আউটডোরে টিকিট কাটতে হয়, টিকিট কাটার সময় যে পয়সাটা নেয় এই পয়সাটা নেওয়ার তো আর কোনো নতুন আইন নাই, এবং এই পয়সাটা কিন্তু অনেক জায়গাতে কিছু বৃদ্ধিও পাইছে, কিন্তু ওইরকম বৃদ্ধি পায় নাই যে ওইরকম বেসরকারি হাসপাতালে গেলে যেরকম পয়সা দিত সেরকম না। কুরিয়ার অর্থায়নে 750 শয্যার এই হাসপাতালটি 2022 সালের 14 সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। এমন আরও একটি হাসপাতাল নির্মাণে আগ্রহী দেশটি। তবে উদ্বোধনের পর থেকে ধুঁকে ধুঁকে চলা এই হাসপাতালটির স্বাস্থ্য সেবা পুরোদমে চালু না হলে নতুন নির্মাণে অর্থায়ন করতে নারাজ দেশটি। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। রংপুর বিভাগের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত জনবল। এসব হাসপাতালের সেবার মান দেখতে বিভাগের 4 জেলার অন্তত 10টি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে 2 দিনের সফরে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। প্রথম দিন ঘুরে দেখেছেন দিনাজপুরের খানসামা ও বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। সন্ধ্যায় বৈঠক করবেন 4 জেলার স্বাস্থ্য খাতের কর্মকর্তাদের সঙ্গে। বিস্তারিত মোকাররম হোসাইনের প্রতিবেদনে। রংপুর বিভাগের 8 জেলার মানুষের অসুখে আরোগ্য লাভের বড় ঠিকানা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। 1000 শয্যার বিভাগীয় শহরের হাসপাতালটিতে দ্বিগুণ রোগী ভর্তি থাকার চিত্র যেন অলিখিত নিয়ম, কারণ উত্তরের রোগীর স্রোত যেন মেলে এই এক মোহনায়। অথচ বিভাগে মোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংখ্যা 53টি। প্রশ্ন হলো, প্রতিটি উপজেলায় অন্তত একটি করে 50 শয্যার হাসপাতাল থাকলেও কেন সবার ছুটতে হয় 20 থেকে 100 কিলোমিটার দূরের হাসপাতালে? আর কোন প্রয়োজনেই বা জেলা শহরগুলোর অলিগলিতে গড়ে উঠছে শত শত নাম সর্বস্ব ডায়াগনস্টিক সেন্টার আর ক্লিনিক? এক্সরে করতে পারি না, বাহির থেকে করতে হয়। এখানে যদি এক্সরে মেশিন ভালো থাকতো তাহলে এখানে আমরা করতে পারতাম। এই মেশিনগুলো অনেক দিন থেকে নষ্ট হয়ে আছে, কাজ মোটামুটি হচ্ছে না, এই কারণে আমরা সেবা খুব কম পাচ্ছি। বড় বড় হাসপাতাল কিন্তু বানায় রাখছে, ডাক্তার বড় বড় নাই, যন্ত্রপাতি নাই এখানে। বক্তব্য স্পষ্ট, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগের চাপ, চিকিৎসক সংকট, অপরিষ্কার পরিবেশ, পরীক্ষা নিরীক্ষার ভোগান্তির কারণেই হাসপাতাল বিমুখ সাধারণ মানুষ। এমন অভিযোগের সরেজমিন তদারকিতে রংপুর বিভাগের 4 জেলায় স্বাস্থ্যমন্ত্রীর 2 দিনের সফর। মন্ত্রী আসবেন, তাই পূর্ব নির্ধারিত সূচির হাসপাতালগুলো চকচকে পরিষ্কার, সুশৃঙ্খল। সকাল থেকেই এ খাতের সর্বোচ্চ কর্তার অপেক্ষায় কর্মকর্তা, কর্মচারী, এমনকি রোগীরাও। তবে মন্ত্রীর এমন ঝটিকা সফরের পর ফের পুরনো চিত্র। আর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সার্বিক সেবা সন্তোষজনক হওয়ায় শয্যা সংখ্যা 50 থেকে বাড়িয়ে 100 করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যদিও আগেই এক দফায় শয্যা বাড়লেও সে অনুযায়ী হয়নি পদায়ন। কি পরিমাণ সীমাবদ্ধতা নিয়ে কাজ করছি স্যার সেটা আমলে নিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমি আশাবাদী স্যার আমাদের বিষয়গুলো সুনজরে নিয়ে আসবেন এবং এই উপজেলাকে 100 শয্যা হাসপাতালে উন্নীত করবেন। সূচি অনুযায়ী দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের প্রায় 10টি স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর। এছাড়া অনেকগুলো হাসপাতালের শয্যার সংখ্যা বাড়ানোর ঘোষণা দেবার 2 থেকে 3 বছর পেরিয়ে গেলেও হয়নি কোনো পদায়ন। তাই মন্ত্রীর এ সফর ঘিরে সরকারি হাসপাতালগুলো দেখছে সংকট সমাধানের বড় সুযোগ হিসেবে। শয্যা সংখ্যার সাথে এইসব লজিস্টিক সাপোর্ট না দেয়া গেলে এই বেড বাড়ানো শুধু বেড বাড়ানো পর্যন্তই সীমাবদ্ধ থাকে। অ্যাকচুয়ালি যা শয্যা আছে সেটার ফুল লজিস্টিক্স যদি আমি পেয়ে যাই, মনে হয় সেবার মান আরও উন্নত হবে। তবে সৈয়দপুর উপজেলা হলেও এটা আসলে সময়ের দাবি রাখে
এখন 250 শয্যায় উন্নীতকরণ একটা সময়ের দাবি। রংপুর বিভাগে 53টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও রয়েছে 25টি বড় সরকারি হাসপাতাল, 6টি চক্ষু হাসপাতাল, 10টি নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, রয়েছে 6টি টিবি ক্লিনিকও। এসব হাসপাতালে দৈনিক হাজারো মানুষ সেবা নিলেও সরকারি স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে সেবার মানে তেমন একটা তারতম্য নেই বলে অভিযোগ স্থানীয়দের। আর এমন সংকটে দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সারা বাংলাদেশে 50 থেকে 100 করার জন্য তালিকা দেওয়া আছে। আমরা প্রায়োরিটি বেশি কোন জায়গায় করা বেশি দরকার সেইভাবে আমরা করব। একবারে তো সব কিছু করা সম্ভব না, তবে এটা নিয়ে আমরা কাজ শুরু করছি। এই পঞ্চম যে 5th সেক্টর প্রোগ্রামে আমরা এগুলো নিয়ে কাজ করব। রংপুর বিভাগের 50টিরও বেশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর উপচে পড়া ভিড়। মাসে গড়ে প্রায় 6000 রোগীর চাপ সামাল দিতে হয় চিকিৎসকদের। একদিকে চিকিৎসক সংকট, অন্যদিকে রোগীর অতিরিক্ত চাপে সেখানকার স্বাস্থ্য সেবারই যেন রুগ্নদশা। এমন বাস্তবতায় বিভিন্ন জায়গায় এরকম বিশেষায়িত হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এই 20 শয্যার হাসপাতালটি উদ্বোধন করা হয় 2021 সালে। উদ্বোধনের 3 বছর পরও এখানে শুরু করা যায়নি চিকিৎসা কার্যক্রম, যার ফলে এখানে এখনও শুনশান নীরবতা। এমন প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর এটি কবে কার্যক্রমে যায় সেটি এখন দেখার অপেক্ষা। খানসামা থেকে মোকাররম হোসেন, এখন দিনাজপুর। আগামীকাল সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে আন্দোলনকারীরা। এছাড়াও ঢাকার বাইরের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে পদযাত্রা করবে এবং রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি দেবেন বলেও জানান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। তন্ময়, কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া শেষ না হলে নির্বাহী বিভাগের কিছু করার নেই, এমন মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি এ সময় বলেছেন যে এই যে কোটা আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে দেশ বিরোধী একটি শক্তি নিজেদের কাজে ব্যবহার করছে এবং এই কোটা আন্দোলনকারীদের ইন্ধন যোগাচ্ছে। এবং একই সঙ্গে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পেনশন নিয়ে তাদের দাবির বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহকর্মী আজহার লিমনের প্রতিবেদনে দেখব বিস্তারিত। একদিকে কোটা বাতিলের আন্দোলন, অন্যদিকে আপিল বিভাগের কোটা বাতিল করে সরকারের প্রজ্ঞাপন বাতিল করে দেয়া সর্বোচ্চ আদালতের রায়ে 1 মাসের স্থগিতাদেশ। কোটার সমাধান আসলে আদালতে না নির্বাহী বিভাগে, এমন আলোচনার মাঝে উচ্চ আদালতের রায়ের মূল অংশ চাইলে নির্বাহী বিভাগ সংস্কার আনতে পারবে কোটায়। এমন অবস্থায় যখন ঘুরপাক খাচ্ছে পুরো ইস্যুটি, তখন সরকারের পক্ষ থেকে কোটা নিয়ে আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেন তথ্য প্রতিমন্ত্রী। সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এবং আমি এই স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমার অ্যাপ্রুভালও নেওয়া আছে, অনুমোদন আছে। ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারও মেধার মূল্যায়ন চায়, বৈষম্য নিরসন চায়। আন্দোলনকারীদের দাবির সঙ্গে সরকারের চাওয়া সঙ্গতিপূর্ণ। সর্বোচ্চ আদালতের আদেশের মাধ্যমে সরকারি পরিপত্র আবারও পুনর্বহাল হওয়ার পর আন্দোলনকারীদের প্রাথমিক দাবি পূরণ হওয়া এবং তাদের মৌলিক দাবি এবং সরকারের অবস্থান একই রকম প্রতীয়মান হওয়া সত্ত্বেও যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনো আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে, আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। কিন্তু সরকার আলোচনার কোনো উদ্যোগ নেবে কি? তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিচারাধীন বিষয়ে নির্বাহী বিভাগের কিছু করার নেই। দেশ বিরোধীরা আন্দোলনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। পলিসি ডিসিশন নেওয়া আদালতের কাজ, এটা নির্বাহী বিভাগই দিবে। কিন্তু যেহেতু এটা ঢুকে গেছে আদালতের প্রক্রিয়া, এটাকে তো শেষ করতে হবে। প্রক্রিয়া সমাপ্ত করার পরেই আপনি কোনো ঘোষণা দেন বা কোনো উদ্যোগ দিতে পারবেন, এটাই সংবিধান সম্মত। আমরা সেখানেই আছি। এর আগে সকালে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে আওয়ামী লীগের এই নেতা বলেন, শিক্ষকদের দাবি দাওয়া আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চ বেতন স্কেল প্রদানের বিষয়টি
আলোচনা হবে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের মর্যাদা, আর্থিক সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করে সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী সমীপে আমরা উত্থাপন করব। বৈঠকে অংশ নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুল ভূঁইয়া সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল। আলোচনা শেষে শিক্ষকরাও জানান কর্মসূচি প্রত্যাহারের ব্যাপারে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আজহার লিমন, এখন ঢাকা। সন্তানদের ছোট থেকেই খেলাধুলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলার মাধ্যমে পুরো বিশ্ব বাংলাদেশকে চিনেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার মতোই উন্নয়নের মাধ্যমে দেশও এগিয়ে যাচ্ছে। আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, সারা দেশে মাঠ তৈরি করে দেওয়া হয়েছে, শিশুদের খেলাধুলায় আগ্রহী করতে হবে। খেলাধুলার মাধ্যমেই প্রতিযোগিতাপূর্ণ মনোভাব গড়ে ওঠে। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশ নেওয়া সব দল প্রধানমন্ত্রীকে সম্মান জানান। বিজয়ী ইসলামী ব্যাংক ফুটবল দলকে ৩০ লাখ টাকা পুরস্কার, ট্রফি ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন আমি সরকার এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা বাংলাদেশটা যেন আরও এই খেলাধুলোর দিকে এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। এটা যেমন সকলকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি এই যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, নিজেকে আরও উন্নত করবার একটা চেতনা জাগ্রত হবে। সেই সাথে খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, যেটা ওই মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত প্রতি মুহূর্তে সবসময় যেটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার। চট্টগ্রামে কাস্টমস হাউসের রাষ্ট্রীয় সার্ভারে ঢুকতে পারছে চোরা কারবারিরা, যা শুল্ক ফাঁকি দেওয়ার পাশাপাশি হয়ে উঠতে পারে জাতীয় নিরাপত্তায় হুমকি। কিভাবে রেজিস্টার্ড আইডি ছাড়া অন্য মোবাইলে ওটিপি গেল এবং এটা লগ ইন করা সম্ভব হলো, এটা যাচাই বাছাই করার জন্য একটি অনুমতি চাওয়া হয়েছে। এটা দেশের জন্য অশনি সংকট আমি মনে করি। এই ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড তাদের যে সিস্টেমকে আরো উন্নত করা। সিস্টেম যদি সিকিউর থাকে, আপনার ইউজার যদি অ্যালার্ট থাকে, সিস্টেম কিভাবে ইউজ করতে হয়, ফরেনসিক টেস্ট এইভাবে করলে আমার মনে হয় সিস্টেমটাকে আমরা সেফ রাখতে পারি। এ নিয়ে বিস্তারিত জানাবো কিছুক্ষণ পর। শান্তবাজার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন শান্তবাজার। তন্ময়, চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে শুধু নিষিদ্ধ পণ্য আমদানি নয়, সিস্টেমে ঢুকে ভুয়া এলসি খুলছে চোরা কারবারি যারা আছেন তারা, এবং এমন অবস্থায় প্রশ্ন উঠছে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে। এবং এই অবস্থায় এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সুরক্ষায় কম্পিউটার কাউন্সিলের দ্বারস্থ হয়েছে এনবিআর, এবং ব্যবহারকারীরা বলছেন এটি যদি আসলে চলমান থাকে, অর্থাৎ সার্ভার যদি অরক্ষিত থাকে, তাহলে শুধু শুল্ক ফাঁকি দেয়া সেটিই পারবে না। এই সার্ভার হ্যাকের মাধ্যমে অস্ত্র এবং বিস্ফোরকের মতো যেই দ্রব্যগুলো রয়েছে সেগুলো আসলে অনায়াসেই নিয়ে আসতে পারবেন চোরা কারবারিরা। আমাদের হাতে সহকর্মী হাজেরা শিউলির প্রতিবেদন রয়েছে, দেখে আসতে চাই। দেশের ৯২% পণ্য আমদানি ও রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আমদানি পণ্য খালাসের আগে তথ্য অনলাইনে দাখিল, শুল্কায়ন সহ নানা কার্যক্রম চলে জাতীয় রাজস্ব বোর্ডের এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে। অথচ এনবিআর এর রক্ষা কবচ এসআইকুডার সিস্টেমে বারবার ঢুকে পড়ছে হ্যাকাররা।
সর্বশেষ শুল্ক না দিয়ে বিদেশি সিগারেটের চালান বের করে নিতে চট্টগ্রাম কাস্টমস হাউজের এক উপকমিশনারের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে অসাধু চক্র। এজন্য এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ঢুকে ভুয়া এলসিও খোলে চোরা কারবারিরা। গোপন সংবাদ পেয়ে গত 27 জুন রাতে 5 কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেটের চালানটি আটকের পরে বেরিয়ে আসে এই ভয়াবহ তথ্য। চালান আটক হলেও চক্রটি এখনও ধরাছোঁয়ার বাইরে। শুল্ক গোয়েন্দা এবং আমাদের যে কাস্টমস হাউসের যে এআর টিম তারা একটা যৌথ ইনভেন্টরি করে এবং এটাতে আমদানিকারক কর্তৃক ঘোষণা ছিল ওয়াটার পিউরিফায়ার মেশিন, সেটার পরিবর্তে সেখানে প্রায় 50 লাখ শলাকা বিদেশি মন্ড সিগারেট পাওয়া যায়। বর্তমানে কাস্টমস কর্মকর্তাদের নির্দিষ্ট কম্পিউটার ছাড়া আইডি লগইনের সুযোগ নেই, চালু আছে ওটিপি সিস্টেমও। অথচ বিদেশি সিগারেট আমদানিতে চোরা কারবারিরা উপকমিশনারের আইডি লগইন করে সিস্টেমে ঢুকলেও সংশ্লিষ্ট কর্মকর্তার মোবাইলে কোনো ওটিপি আসেনি। সে সময় তিনি দেশের বাইরে ছিলেন। অন্যদিকে সিটি ব্যাংকের গুলশান শাখায় এলসি দেখানো হলেও তদন্তে দেখা গেছে প্রকৃতপক্ষে কোনো এলসি খোলা হয়নি। বরিশালের ভান্ডারিয়ার একটি মোবাইল ফোনের আইপি থেকে আইডি লগইন করা হয়েছে। কাস্টমস হাউসের কম্পিউটার ও ওটিপি ছাড়া কিভাবে আইডি লগইন হচ্ছে এবং অন্য মোবাইলে ওটিপি যাচ্ছে বিষয়টি খতিয়ে দেখতে এনবিআরকে চিঠি দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। কমিশনার মহোদয় থেকে এটা এনবিআরে এটা পাঠানো হয়েছে যে এটা কিভাবে এরকম মানে রেজিস্টার্ড আইডি ছাড়া অন্য মোবাইলে ওটিপি গেল এবং এটা লগ ইন করা সম্ভব হলো। এটা এনবিআর যেই এসআইকুডা ওয়ার্ল্ডের যে বিশেষজ্ঞ টিম আছে তারা প্রয়োজনে অন্য কোনো যদি সংস্থার সাপোর্ট লাগে তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে এটা যাচাই বাছাই করার জন্য একটি অনুমতি চাওয়া হয়েছে আর কি। বিগত কয়েক বছরে একাধিকবার কাস্টমস কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড হ্যাক এবং জাল আমদানি সনদ ও শুল্কায়নের ভুয়া নথি দিয়ে বেরিয়ে গেছে অনেক চালান। শুধু গত 2 বছরেই 5টি জালিয়াতির ঘটনা ঘটেছে, যেখানে কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে ঢুকেছে চোরা কারবারিরা। এমনকি পোশাক শিল্পের অ্যাক্সেসরিজ ঘোষণায় ইপিজেডের বিভিন্ন শিল্প কারখানার নামে জাল আমদানি সনদে মদের চালানো আসে। 2022 সালে এভাবে 2 রাজস্ব কর্মকর্তার আইডি ব্যবহার করে 24 কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে 2 কন্টেইনার মদের চালান খালাস করে নিয়ে যাওয়া হয়। র্যাবের অভিযানে যা পরে ধরা পড়ে। এভাবে 5 কন্টেইনার মদের চালান বিনা শুল্কে খালাস করে নিতে ওই সময় 3 রাজস্ব কর্মকর্তা ও একজন অতিরিক্ত কমিশনারের আইডি হ্যাক করেছিল চোরা কারবারিরা। গেল বছরেও চট্টগ্রাম কাস্টমস হাউজের অপারেশন ম্যানেজারের কক্ষের তালা ভেঙে প্রবেশ করে 2 হ্যাকার। এর পরেও এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সুরক্ষায় তেমন কোনো পদক্ষেপ নেয়নি এনবিআর। কর্মকর্তাদের পদমর্যাদা অনুযায়ী সিস্টেমে প্রবেশের অনেক স্তর আছে। এক্ষেত্রে আইডি ও পাসওয়ার্ড হ্যাক হলে শুধু বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতিই নয়, খালাস হতে পারে অস্ত্র ও মাদকের মতো নিষিদ্ধ পণ্য। শঙ্কা সিএনএফ এজেন্টদের। আমাদের দেশে এখন এত বেশি মাদক আসছে, আমাদের দেশে তো যুদ্ধাস্ত্রও চলে আসতে পারে, অথবা এমন কোনো জিনিস আসতে পারে যেটা আন্তর্জাতিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করবে অন্যান্য রাষ্ট্রের কাছে বা জাতিসংঘের কাছে। সার্ভার সুরক্ষায় হ্যাকারদের চিহ্নিত করার পাশাপাশি এনবিআরের এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমকেও ঢেলে সাজানোর তাগিদ আমদানি রফতানি সংশ্লিষ্টদের। চেক কাউন্টার চেক যদি না থাকে এই ধরনের ঘটনা ঘটবে এবং এটা দেশের জন্য অশনি সংকট। আমি মনে করি এই ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড তাদের যে সিস্টেমকে আরও উন্নত করা। আর তথ্য প্রযুক্তিবিদরা বলছেন নির্দিষ্ট কম্পিউটার সিস্টেমের বাইরে ইন্টারনেট ব্যবহার করে অন্য কোনো কাজ করলে হ্যাকারদের অনুপ্রবেশ সহজ। এছাড়া মোবাইল সিম, ইন্টারনেটের আইপি বা ডিভাইস ক্লোন করেও চোরাকারবারিরা আইডি লগইন বা হ্যাক করতে পারে। এজন্য কর্মকর্তাদের আইডি লগইন ও পাসওয়ার্ড ব্যবহারে সঠিক প্রশিক্ষণ ও সতর্কতা প্রয়োজন। সিস্টেম যদি সিকিউর থাকে, আপনার ইউজার যদি অ্যালার্ট থাকে সিস্টেম কিভাবে ইউজ করতে হয়, এবং একটু আগে বললাম ফরেনসিক টেস্ট, এইভাবে করলে আমার মনে হয় সিস্টেমটাকে আমরা সেফ রাখতে পারি আর কি। প্রতিদিন সারা দেশে বিভিন্ন শুল্ক স্টেশন থেকে এনবিআরের এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রায় 15,000 আমদানি পণ্য চালানের বিল অফ এন্ট্রি জমা পড়ে। এর মধ্যে এককভাবে চট্টগ্রাম কাস্টমস হাউসে জমা পড়ে 8 থেকে 9,000 বিল অফ এন্ট্রি। সিস্টেমে জালিয়াতি চক্রের অনুপ্রবেশের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এনবিআরের কর্মকর্তারা। হাজারা শিউলি, এখন,
চট্টগ্রাম। বগুড়ায় উত্তাপ ছড়াচ্ছে চালের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। বৈরী আবহাওয়া ও ধানের দাম বাড়ার কারণে চালের দামে প্রভাব পড়েছে বলে মত চাল কল মালিকদের। আর খুচরা বিক্রেতাদের অভিযোগ, মোকামে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে দাম বেড়েছে। আরো জানাচ্ছেন মাজিদুর রহমান। কয়েকদিন আগেও বগুড়ার বাজারে রঞ্জিত, বিয়ার 28 ও 29 জাতের চাল 48 থেকে 50 টাকা কেজি দরে কিনেছেন ক্রেতারা। তবে এখন সেই চাল কিনতে গুনতে হচ্ছে 54 থেকে 56 টাকা, আর 56 টাকার কাটারি বিক্রি হচ্ছে 64 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন মোকামের দাম বাড়ার কারণে খুচরা বাজারে বেড়েছে চালের দাম। 28 চাল এখন 56-57 টাকা বিক্রি হচ্ছে, আগে 53-54 টাকা বিক্রি হতো। কেজির উপর 3-4 টাকা বেড়ে গেছে। দাম বাড়ছে, পুরাতন চাল যেটা পাওয়া যাচ্ছে না, ওটা আগে কিনছি আমি 2600 টাকা বস্তা, ওটা আপনি 12 টাকা কেজি আগে কিনতাম, এখন কিনতেই পড়ছে 54 টাকা। আতপ চাল আমরা যা বিক্রি করতাম তার থেকে মনে করেন যে 5 টাকা 4 টাকা করে বাড়তি, এতে মানে কাস্টমারদের সাথে দুই কথা হচ্ছে। হঠাৎ করে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সরকারি নজরদারির এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। চালের দাম কেজিকে 4 টাকা বেড়ে গেছে, আমরা কিভাবে কিনবো আর কি কোনো কিছু কেনার তৌফিক হচ্ছে না। চালের দাম কেজিকে 4-5 টাকা বাড়তি, মোটা চাল সেগুন চাল আরও বেশি, আমরা সাধারণ মানুষ ভালোভাবে কিনে খেতে পারতেছি না। বগুড়ার হাটে কমেছে ধানের সরবরাহ, যাতে মন প্রতি 200 থেকে 300 টাকা বেড়েছে ধানের দাম। এছাড়া বিরূপ আবহাওয়ায় চাল তৈরি করতে পারছেন না চালকল মালিকরা, যার প্রভাব পড়েছে বাজারে। আবহাওয়ার কারণে আমদানি কম, যার জন্য ধান বেশি দামে কেনা লাগতেছে, যার জন্য একটু চালের বাজার এটা বেশি না আমাদের কাছে। কারণ আমরা এই বর্তমান যে চাল উৎপাদন করতেছি ধানের দামের তুলনায় আমাদের লোকসান হচ্ছে। সরকারের নির্দেশ, আমরা তো স্টক করি না, এখন বাজারে ধানের দাম বেশি, আমরা কিনি সেভাবে চাল উৎপাদন করি, সেই ধানের দাম বেশি কারণে চালের দাম বেশি। কৃষি বিভাগের তথ্যমতে বগুড়ায় এবার প্রায় 13 লাখ টন ধান থেকে 7 লাখ টন চাল উৎপাদন হয়েছে। মাজিদুর রহমান, এখন বগুড়া। উদ্বোধনের 9 মাসের মাথায় নরসিংদীর ঘোড়াশালের পলাশ সার ইউরিয়া সার কারখানায় শতভাগ উৎপাদন শুরু হয়েছে। দৈনিক 2800 টন সার উৎপাদনের আশা করছে কারখানা কর্তৃপক্ষ। দুপুরে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সার কারখানা পরিদর্শন শেষে এই তথ্য দেন। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম। 2023 সালের নভেম্বরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এবং দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই ফার্টিলাইজার প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরেই কিন্তু এটি পুরোপুরিভাবে অর্থাৎ শতভাগ লোডের মাধ্যমে উৎপাদন শুরু করতে পারেনি। প্রথমে 30%, তারপরে 40, 50 এবং সবশেষ 70% পর্যন্ত এটি উৎপাদনে গিয়েছে। তবে আজকে যে খুশির খবর, আজকে এখানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সহ শিল্প মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্টরা এটি পরিদর্শন করেছে এবং আজকে প্রথমবারের মতো এটি শতভাগ উৎপাদনে গিয়েছে। অর্থাৎ শিল্পমন্ত্রী বলছেন যে দৈনিক এই কারখানা থেকে 2800 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করা হচ্ছে এবং বছরে প্রায় 10 লাখ মেট্রিক টন ইউরিয়া সার এখানে পাওয়া যাওয়ার কথা রয়েছে। তিনি বলছেন যে গ্যাসের সংকট না থাকলে এটি অবশ্যই উৎপাদনে থাকা সম্ভব, তবে এই মুহূর্তে কোনো প্রকার গ্যাস সংকট নেই এবং এই সার দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে দেশের বাইরেও হয়তোবা রপ্তানি করা সম্ভব। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। সান্ধ্যবাজারে পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। তন্ময়, কয়েকদিনের যে টানা বর্ষণ, এই টানা বর্ষণে কিন্তু মশা বংশ বিস্তার করতে পারে না, কিন্তু যদি থেমে থেমে বৃষ্টিপাত হয় তখন মশার প্রকোপ বাড়ে এবং এদের বংশবৃদ্ধি হয়। রাজধানীতে কিন্তু কয়েকদিন ধরে এমন অবস্থা বিরাজ করছে, ফলে মশার কিছুটা হলেও এই যে প্রকোপ সেটি বেড়েছে এবং মশক নিধনে নানা রকম কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, ওষুধও ছিটানো হচ্ছে বিভিন্ন এলাকায়, তাতেও খুব একটা কাজে আসছে না এবং একই সঙ্গে সঠিক সময়ে হাসপাতালে না আসায় রোগীদের মধ্যেও কিন্তু ঝুঁকি বাড়ছে। সহকর্মী বাইজিদ সাদের প্রতিবেদনে দেখব বিস্তারিত।
বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় রাজধানীবাসীর শঙ্কা বাড়ছে মশার প্রকোপ নিয়ে। বৃষ্টির পানি জমে ফের বাড়তে শুরু করেছে প্রজনন। রাজধানীর দনিয়ার বর্ণমালা রোড এলাকার খালের এই অংশে ময়লা আবর্জনার কারণে পানি প্রবাহের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যেন মশা উৎপাদনের কারখানা হয়ে উঠেছে। মশার জ্বালাতনে অতিষ্ঠ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬১ নং ওয়ার্ডের বাসিন্দারা। দিনের বেলাতেও মশার কয়েল জ্বালিয়ে মশার উৎপাত থেকে রক্ষা পাবার চেষ্টা করছেন দোকানিরা। এলাকাবাসী বলছেন, মশার ওষুধ ছেটানোতে কার্যকর কোনো ভূমিকাই নেই কর্তৃপক্ষের। মাঝে মাঝে ওষুধ দিলেও তাতে বিশেষ কোনো কাজ হচ্ছে না। দিনেও কামড়ায়, সন্ধ্যার পরে আমরা দোকান বন্ধ করে অনেক সময় থাকলে মানে কয়েল ছাড়া কয়েলও মানে না। মারাত্মক মশা থাকে এই খালের, ওপেন খাল। আমরা যারা এখানে আছি খুব অস্বস্তিতে আছি। রাত্রে তো আছে কন্টিনিউ মশারি টাঙাই, তারপরও মনে কর মশা ঢোকে। অন্যদিকে বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই বাসাবাড়ির সামনে জমে থাকে পানি। বাড়ে বাসিন্দাদের ভোগান্তি। আটকে থাকা এই পানিতে জন্মাতে পারে মশার লার্ভা। তাই আতঙ্ক বিরাজ করছে জনমনে। মশা টেকা চায় না, খালি রক্ত খায় রে বাজান রে, অনেক মশা বাজান, যেটা সত্য। ড্রেনেজ অবস্থা একদম খোলামেলা। এখানে মনে করেন না অতিমাত্রায় মানে ডেঙ্গু আক্রান্ত হয় প্রতি বছরে দেখি। এই ময়লা পানি থেকে মশার জন্ম নিচ্ছে, আর মশা মানুষকে আক্রমণ করতেছে। মশা ওষুধ দিছিল কিন্তু মশা মরে না, তো মশা বেশি বাড়ছে। ওয়ার্ড কাউন্সিলর মুঠোফোনে জানান, মশক নিধনে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন, চালাচ্ছেন বিভিন্ন কার্যক্রম। প্রত্যেকটা দিনই ওষুধ মারা হচ্ছে, তারপরে সকালে ওই তেলটা দেই, এটা ওই খালে দেওয়া হয়, পানির মধ্যে দেওয়া হয়, তারপর এনে ওই মেন হল খুলে দেয়। সকালে ৮০০ জন কাজ করে, বিকালে ৮০০ জন ওই ধোয়া দিচ্ছে। এদিকে রাজধানীর মুগদা হাসপাতালে গিয়ে দেখা গেল ভর্তি রোগীর বেশিরভাগই বাসাবো আর মাদারটেক এলাকার। আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা, জ্বর আর ডায়রিয়া বেশি কাবু করছে রোগীদের। প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন রোগী। জ্বর দিয়ে শুরু হলেও হঠাৎ কমে যাচ্ছে প্লাটিলেট। বাসার মধ্যে মশা কামড়াইছে, হঠাৎ করে জ্বর উঠছে, জ্বরের পরে ব্লাড টেস্ট করার পরে দেখি ডেঙ্গু হয়েছে। ডায়রিয়া দিয়ে শুরু, তারপরে আজকে ৬ দিন, তারপর ধীরে ধীরে প্লাটিলেট কমে যাওয়ার কারণে ডাক্তার বলল যে অ্যাডমিট হয়ে যেতে। ১,৭৫,০০০ হইল, পরে আবার ২ দিন পরে যায় কালকে পরীক্ষা করছি, ৫০,০০০ এসে গেছে। হাসপাতালটির পরিচালক বললেন, এবছর ডেঙ্গুর ধরন পাল্টেছে। অসচেতনতার জন্য বাড়ছে আক্রান্তের সংখ্যা। জ্বর হলে শুরুতেই হাসপাতালে আসার পরামর্শ তার। কারো যদি জ্বর হয়, একদিনের বেশি জ্বর থাকে এবং অনেক জ্বর থাকে, তাহলে প্রথমেই আমাদের কাছে চলে আসবেন, আমাদের পরামর্শ নেবেন। আমাদের ডাক্তার সাহেবরা তাদেরকে বলবেন কি করে ঠিক থাকতে হবে। তারা যেন নিজের থেকেই দোকান থেকে ওষুধ কিনে ওষুধ না খান। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন। এ সময়ের মধ্যে ৪,৩৩৬ জন আক্রান্ত হয়েছেন। বাইজিদ সাদ, এখন, ঢাকা। এর সাথে শেষ করছি শান্ত বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv-তে।